যারা আজকে এই রাষ্ট্রকে দখল করেছে তাদের দিকে ভয়ঙ্কর কিছু ধেয়ে আসছে। ধূমকেতু যেরকম ধেয়ে আসতে থাকে, তাদের দিকে ভয়ঙ্কর সময় ধেয়ে আসছে। এবং এই খুনিরা, এই জঙ্গি টোকাই, এদের আসলে নিস্তার নেই। এরা যা অন্যায় করেছে এর প্রত্যেকটার জবাব খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন। আইনের দিক থেকে একজন প্রধানমন্ত্রী ছাড়া একজন উপদেষ্টা কেমন করে প্রধান উপদেষ্টা হয় এবং সেই রাষ্ট্র কেমন করে একটা নির্বাচনের দিকে যায়? আপনার স্বাধীনতার ঘোষণাপত্র, হ্যাঁ, এই স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে আমাদের প্রথম সংবিধান। স্বাধীনতার ঘোষণাপত্র এক্সটেন্ড করেছে কি বড় সংবিধানে। এই সংবিধানের কোনো একটা জায়গাতে, কোনো একটা অংশে কোথাও লেখা নেই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। কোথাও লেখা নেই, কিন্তু কোথাও লেখা নেই। এখন আপনি আমাকে একজন, যারা এই প্রোগ্রামটা দেখছেন, যে কজন প্রোগ্রামটা দেখছেন, তারা নানান ধরনের প্রশ্ন করতে পারে যে আচ্ছা, তাহলে যদি কোনো একটা রাষ্ট্রের যিনি প্রধান, তার যদি মৃত্যুবরণ করেন, তিনি যদি একেবারে অসুস্থ হয়ে বেড রিডেন অবস্থাতে যান, মানে এমন একটা অবস্থা, তখন কি হবে? এরকম একটা উইয়ার্ড সিচুয়েশনে আমাদের সংবিধানেও প্রভিশন আছে। আপনি অ্যাপিলেট ডিভিশন থেকে একটা পরামর্শ নিতে পারেন, ডক্ট্রিন অফ নেসেসিটি বলে বিষয়াদি আছে। কিন্তু 5ই অগস্টে আমাদের কি হয়েছিল? আমাদের একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, একটা রাষ্ট্র, সবকিছুই ছিল। জঙ্গিদের আক্রমণে এই টোকাই যারা আছে, যে টোকাইরা আক্রমণ করেছিল, তাদের কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপত্তার জন্য একটি স্থান থেকে আরেকটি স্থানে স্থানান্তর করেছেন। আমরা করি না, ধরা যাক যে এই জায়গাটা আপনার সিকিউরিটি আমার কাছে ভালো মনে হচ্ছে না, আমি আপনাকে পাশের বাড়িতে গিয়ে রাখলাম বা পাশের স্থানে গিয়ে রাখলাম, ব্যাপারটা তাই। তার মানে আমার একটা প্রধানমন্ত্রী ছিল, আছে, এখনো পর্যন্ত আছে। আমি কি করলাম? সেই জায়গাটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে আমি সংবিধানের 106 নম্বর অনুচ্ছেদকে আমি 106 নম্বর অনুচ্ছেদকে আমি ফলো করে করলাম কি, আমাকে বলা হলো যে অ্যাপিলেট ডিভিশন থেকে একটা অনুমতি নিয়ে বা একটা মতামত নিয়ে আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলাম। আপনার তো প্রধানমন্ত্রী আছে, আপনার তো প্রধানমন্ত্রী এক্সিস্ট করে। 57 ধারার 57 ক, খ এগুলো যদি আপনি মানেন, তাহলে আমাদের একটা প্রধানমন্ত্রী আছে এবং প্রধানমন্ত্রী ততক্ষণ পর্যন্ত থাকবেন যে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার, যদি ধরা যাক যে প্রধানমন্ত্রী পদত্যাগও করতেন, যেখানে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি, আমি ধরে নিচ্ছি যে প্রধানমন্ত্রী পদত্যাগ যদি করতেনও, তাহলে কি হতো? পরবর্তী যিনি প্রধানমন্ত্রী আসবেন তার কাছে ক্ষমতা দেওয়ার পরে এই প্রধানমন্ত্রীর ক্ষমতা শেষ হবে। এর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী। এটা আমাদের এইটা ভারপ্রাপ্ত না, তিনি, ধরা যাক যে আমি প্রধানমন্ত্রী, আমি আজকে পদত্যাগ করলাম, তো নতুন প্রধানমন্ত্রী কে? নতুন প্রধানমন্ত্রীর জন্য একটা ইলেকশন কল করলাম আমি। ওই ইলেকশনের আগ পর্যন্ত আমি প্রধানমন্ত্রীই হব। আপনি এটাকে ভারপ্রাপ্ত বলতে পারেন আপনার যদি কনভিনিয়েন্ট হয়, কিন্তু আমি প্রধানমন্ত্রী। আপনি যখন একটা ইলেকশন করে, ধরা যাক আপনি প্রধানমন্ত্রী হলেন, আপনার হাতে যখন আমি এটা তুলে দিচ্ছি, তখন আমার রোলটা শেষ। তো মাননীয় প্রধানমন্ত্রী ওই 57 খ অনুযায়ী বা 2 অনুযায়ী এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আছেন। আচ্ছা, নাম্বার 1। এরপরে তারা যেটা করছে কি, তারা 106 নম্বর অনুচ্ছেদে গিয়ে তারা বলছে যে 106 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? বলা আছে যে রাষ্ট্রপতির কাছে যদি কখনো প্রতীয়মান হয়, প্রতীয়মান হওয়া মানে হচ্ছে মনে হয়, তিনি তখন অ্যাপিলেট ডিভিশনের কাছে গিয়ে একটা রেফারেন্স চাইতে পারেন যে এখন আমি কি করব। রেফারেন্স মানে হচ্ছে এখন আমি কি করব, যে এই সিচুয়েশন। আচ্ছা, এই জায়গাতেও আমরা অনেক গোলমাল পেলাম। সেই সময়টাতে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন, আমরা আইএসপিআর যেই কারা কারা ক্যান্টনমেন্টে ছিলেন সেটা লিস্টে আমরা দেখতে পেয়েছি। সেই 106 অনুচ্ছেদে লেখা আছে যে আপনাকে একটা প্রপারলি হিয়ারিং হতে হবে, শুনানি হতে হবে। শুনানিটা কি? প্রধান বিচারপতি এবং তার যে বাকি বিচারপতিরা এজলাসে আবিষ্ট থাকবেন, অ্যাটর্নি জেনারেল, লয়ার্সরা তর্কাতর্কি করবেন, যুক্তিতর্ক দিবেন যে এখন আমাদের সিচুয়েশন এমন, এই হচ্ছে ঘটনা, আপনি একটা মতামত দেন। এই ধরনের কোনো ঘটনাও ঘটেনি। তারা তো পাল্টা বিচারপতি থেকে লয়ার থেকে সবাইকে বের করে দিয়েছে, কোনো ঘটনাই ঘটেনি। তাহলে এবং
এটা কার কাছে প্রতীয়মান হতে হবে? রাষ্ট্রপতির কাছে। আমরা দেখতে পেয়েছি কি প্রতীয়মান হয়েছে আইন মন্ত্রণালয়ের কাছে, এবং আইন মন্ত্রণালয় সেখানে মিথ্যে কথা লিখছে যে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তো প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেছেন? তার মানে হচ্ছে যে আপনি যেই ডকুমেন্টসটার বদৌলতে অ্যাপিলেট ডিভিশনের মতামত হিসেবে আমার সামনে আনলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে বলে, সেটাই মিথ্যে। তাহলে প্রধানমন্ত্রীও আপনার আছে, এটা আপনি মিথ্যা করে বলেছেন নেই, আপনি আবার 106 অনুচ্ছেদের যেই রেফারেন্সটা আনলেন সেটাও মিথ্যে। তাহলে এই যে বর্তমানে ইউনূস তার সভাসদ নিয়ে বসে আছে, সে কমপ্লিটলি ইলিগাল। ও যদি কোনো ধরনের ইলেকশন করে, এই যে বলছে ফেব্রুয়ারিতে হবে, ডিসেম্বরে হওয়ার জন্য কথা, যে সময় ইলেকশন করুক না কেন, এটা অবৈধ। এটা আওয়ামী লীগেরও বলা লাগবে না, জাতীয় পার্টিরও বলা লাগবে না, বিএনপিরও বলা লাগবে না। আমি আপনাকে আজকে এই টরন্টোতে এবং এর আগে আমি লন্ডনে বলেছি, ইন্ডিয়াতে বলেছি, নানান দেশ থেকে একই কথা বলেছি। আমি আবার রিটারেট করছি আজকে টরন্টোতে, আমি টরন্টোতে বসে আমি আপনাদেরকে বলছি যে ভবিষ্যতে এই যে ইউনূস আছে, এরা অবৈধভাবে সরকার গঠন করেছে। আমাকেও ধরেন, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কি হতে পারতো, আমিও আপনাকে একটা ভালো বুদ্ধি দিতে পারতাম যে দিস ইজ আওয়ার, বুদ্ধি আছে, সবকিছুরই বুদ্ধি আছে। ওরা এটা পারেনি। ফলে ভবিষ্যতে এই বর্তমানে যারা নিজেদেরকে সরকার বলে অন্তর্বর্তীকালীন সরকার বলছে, এরা ভবিষ্যতে অবৈধ হবে। আপনি লিখে রাখেন, ভবিষ্যতে যদি একটা ইলেকশনের মাধ্যমে যদি XYZ ক্ষমতাতে আসে, ওইটাও ইলিগাল। মানে এইটাকে রেকটিফাই করার আগ পর্যন্ত। তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে উপায় কি? উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এখন যিনি আছেন, তিনি প্রধানমন্ত্রী এইটাকে ঘোষণা করে ইলেকশন হতে হবে, বা তাকে পদত্যাগ করতে হবে। কিংবা আরেকটা রাস্তা আছে যে আপনাকে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হতে হবে, রাষ্ট্রপতি রেফারেন্স চাইবেন, প্রপার শুনানি হবে, প্রপার শুনানি হওয়ার পরে তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা সবার সম্মতিক্রমে আপনি এটা মানতে পারেন। কিন্তু সেগুলোর কিছুই হয়নি। এখন যারা অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি আছে, এই প্রধান বিচারপতিকে কে নিয়োগ দিয়েছে? যিনি আগে ছিলেন না, এখন যিনি এই যে আপনার রিফাত আহমেদ যিনি আছেন, এই রিফাত আহমেদ যে প্রধান বিচারপতি হয়েছে, সেটা আপনার এই যে এই টোকাইদের সর্দার, যে ওয়ান অফ দ্য সর্দার হাসনাত আব্দুল্লাহ, তারা এসে বলেছে যে দুপুর 2টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে, না বিকেল 6টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে। হয়ে গেল। দুপুর 2টার মধ্যে সিগনেচারটা কাট ছিল, দুপুর 2টার মধ্যে বিচারপতি ওবায়দুল হাসান শাহিনকে পদত্যাগ করতে হবে, তিনি পদত্যাগ করেছেন। এখন আমি আর আপনি মিলে অস্ত্রের ভয়, লোকবলের ভয় দেখিয়ে যদি প্রধান বিচারপতিকে নামিয়ে নতুন বিচারপতিকে নিয়োগ দেই, সেইটা কি আসলে টেকে? এইভাবে কি রাষ্ট্রের আইন বিচার চলে? ফলে এখন বিচারালয়ে যা কিছু হচ্ছে সেইটাও আমার দৃষ্টিতে অবৈধ। ফলে এই পুরো রাষ্ট্রটা একটা জারজ, অবৈধ অবস্থাতে চলছে। সরি টু সে, এন্ড দিস ইজ দ্য কারেক্ট ওয়ার্ড, 5ই অগাস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটা যা কিছু সংবিধানের নামে হচ্ছে সব অবৈধ। সিম্পল। এখন আপনি যা খুশি তা বলতে পারেন। ভাই, আমি আইন যতটুকু বুঝি, আইনের সামান্য ছাত্র, আমার সাথে কেউ যদি ডিবেট করতে চায়, বলতে চায়, ওয়েলকাম। আমাকে একটু বুঝাক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, পৃথিবীর যত বড় আইনবিদ আমাকে একটু বোঝাক যে অন্তর্বর্তীকালীন নামে কোনো সরকার বাংলাদেশে এক্সিস্ট করে বা সংবিধানে আছে, এবং এইটা রাইট ওয়েতে হয়েছে। আমাকে একটু বোঝাক, আমি একটু বুঝতে চাই। ইউনূস এই যে লন্ডনে গেল, ও কেন গেল? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ওকে, সে বলছে সে কিংস চার্লসের একটা অ্যাওয়ার্ড তাকে দেওয়া হচ্ছে, সেই কারণে সে গেছে। ভালো কথা। তার মানে হলো ইংল্যান্ডে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি, কোনো সমঝোতা স্মারক সই হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, অর্থাৎ বাংলাদেশের পারপাসে ইউনূস সেখানে যায়নি, গিয়েছে তাকে পার্সোনালি একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে সেই কথা বলে। তাহলে এইটা খুবই পরিষ্কার, বাংলাদেশের জন্য লন্ডনে যায়নি। এবার আমি পুরস্কারে চলে যাই। পুরস্কারটা কি কিংস তাকে দিয়েছে? আমার কাছে যেই লিস্টটুকু রয়েছে
আমি দেখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আপনার এই যে পুরস্কারটা আসলে বলা হয়ে থাকে যে কিংস এই পুরস্কারটা দেয়, সে কিংস ফাউন্ডেশন অ্যানাউন্সেস নমিনেশন ফর 2025 অ্যাওয়ার্ড। এই মে 21 ওরা সেটা অ্যাওয়ার্ডটা দিয়েছে। সেখানকার কোনো একটা জায়গাতে আমি ইউনুসের নাম এখানে দেখিনি। সেখানে ইয়াং এন্টারপ্রেনার আছে, সেখানে আপনার ইয়াং পলিটিশিয়ানস আছে, নানান ধরনের ক্যাটাগরি আছে। কোনো ক্যাটাগরিতে আমি ইউনুসকে সেখানে দেখিনি। তাহলে ইউনুস যে কথাটা বলেছে যে কিং তাকে পুরস্কার দিয়েছে, সেটাও মিথ্যে। হ্যাঁ, সে একটা ফটো ফ্রেম পেয়েছে, গোলাপ ফুল দেওয়া, একটা গোলাপ ফুল আলা মনে হয় একটা ফটো ফ্রেম এক ভদ্র মহিলা তাকে দিয়েছেন। এই ফটো ফ্রেম নেওয়ার জন্য ইউনুস লন্ডনে গেছে। লন্ডনে গিয়ে সে ডরচেস্টার হোটেলে 37টা রুম ভাড়া করেছে। 3.5 কোটি টাকা হোটেলের বিল এসেছে। প্লেনে যেতে তার খরচ হয়েছে, আসতে খরচ হয়েছে, সেখানে শপিং করেছে, খরচ হয়েছে, যাতায়াতের খরচ আছে। আমরা কিন্তু ইংল্যান্ডে যাতায়াতের খরচ আছে, সিকিউরিটির জন্য যেসব লোকজনদেরকে নিয়োগ দিয়েছে সেখানে খরচ আছে। এরকম ভাবে মিলে প্রায় 10 থেকে 15 কোটি টাকা আপনার খরচ করে ফেলেছে। তো একটা ফটো ফ্রেম নেওয়ার জন্য যে কোনো মানুষ, মানে তাকে আওয়ামী লীগ অপছন্দ করতে হবে না, নর্মাল একজন মানুষ শুধু প্রশ্নটা করুক, আচ্ছা ইউনুস আপনি এই যে 10 থেকে 15 বা 15 থেকে 20 কোটি টাকা খরচ করলেন একটা ফটো ফ্রেম নেওয়ার জন্য, ওয়াই? আপনি তো 5ই অগস্টের আগে নিজেই বিভিন্ন দেশে একা একা ট্রাভেল করতেন, তা আপনি 2 জন লোককে নিয়ে এটা নিয়ে আসেন না। আপনি কি আমাদের দেশে কোনো একটা বাণিজ্য চুক্তি করতে গেছেন ইংল্যান্ডের সাথে? আপনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ কাজে গেছেন যেটা বাংলাদেশ সম্পর্কিত? যদি না হয় তাহলে আপনি বাংলাদেশের মানুষের টাকা আপনি খরচ করলেন কেন? এই প্রশ্নটা কেউ করবে না। ঠিক যেমন ওই প্রশ্নটাও করছে না যে আদালতে জেলে এতগুলো মানুষ মারা যাচ্ছে, সেই প্রশ্ন করছে না। এতগুলো মানুষ গ্রেফতার করছে না, সে কেন লন্ডনে যাচ্ছে, কেন মাদ্রিদে যাচ্ছে, কেন জাপানে যাচ্ছে, কেউ প্রশ্ন করছে না। এই যে বাংলাদেশের মানুষের এই অদ্ভুত একটা চরিত্র, যিনি করেন, যিনি দেশকে এক্সপ্যান্ড করতে থাকেন, যিনি দেশের জন্য অনেক কিছু করেন, তাকে আপনি ক্রমাগত ভাবে বিদ্ধ করতে থাকেন, তাকে বারবার খোঁচাতে থাকেন। আর যিনি কিছু করেন না, দেশে টাকা খরচ করে, তাকে নিয়ে কোনো প্রশ্ন নাই। ইউনুস যে কয়দিন আগে বললো যে বাংলাদেশের মানুষ টাকা খেয়ে ভোট দেয়, এটা নিয়ে তো কেউ কিছু বলছেন না। এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন, মিছিল হতো। তাহলে বাংলাদেশের মানুষের যে এই যে তাদের যে ভাবনার স্তর, চিন্তা ভাবনা, আমার মনে হয় এইটা নিয়েও আমাদের কথা অল্প অল্প করে বলা উচিত। লন্ডনে বসবাসরত বাংলাদেশিরা এত ভয়ানকভাবে অপমান করেছে। আমি জানি ব্যক্তিগতভাবে যে আওয়ামী লীগের কোনো সংগঠনের সাথে ছিল না, এমন লোকজন গিয়ে সেখানে জুতা প্রদর্শন করেছে। আমি চিনি ব্যক্তিগতভাবে, আমি এমন প্রায় 10 জন থেকে 15 জনকে চিনি যারা না ছাত্রলীগ করেছে, না যুবলীগ করেছে, না আওয়ামী লীগ করেছে। বরঞ্চ আমি তাদেরকে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করতে দেখেছি। আমাকে ফোন দিয়ে বলছে, ছবি পাঠাচ্ছে যে দাদা আজকে তো গেছিলাম। তাই বললাম যে ভেরি ইন্টারেস্টিং, আপনি গেলেন কেন এখানে? অনেকের সাথে কথা বলতে বলি, বলে যে দেশটাকে একটা আজাব বানিয়ে দিয়েছে। মাথার একটা আজাব। আচ্ছা, এটা গেল একটা। সেকেন্ড, আপনি যেটা বলেছেন তারেক রহমানের সাথে কি কি আলাপ হয়েছে, তারেক রহমানের সাথে আলাপের ব্যাপারটা আমাদের কাছে যতদূর এসছে, সেখানে আলাপগুলো হয়েছে যে আপনি জানেন, এখন তো সবাই জানে যে ইলেকশন নিয়ে কথা হয়েছে। তারেক রহমানের সাথে এক ধরনের মতানৈক্যের জায়গাতে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং স্বাভাবিকভাবে বিএনপি ইলেকশন নিয়ে খুবই কনসার্ন দেখিয়েছে, ইলেকশন করতে চেয়েছে। ওরকম একটা জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমানকে এক ধরনের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে দেখেন, আমরা যখন কোনো একটা বিষয়ে কোনো একটা প্রেডিকশন দেই, আমরা যদি বলি যে ওই জিনিসটা হতে পারে, ওই জিনিসটা হতে পারে, আমাদের মনের কোনো একটা গহীনে আমাদের একটা হিসাব থাকে যে এই জিনিসটা হয়েছে তাই এটা হতে পারে। এগুলো তো লজিক, সবই বিজ্ঞান, এগুলো আসলে একটা পিওর সায়েন্স, এই লজিকটা। সো ইউনুস এখন পর্যন্ত যা করেছে এবং ইউনুসকে পশ্চিমারা যেভাবে ক্ষমতায় এনেছে,
এই জায়গাগুলোকে যদি আপনি ডাটাগুলোকে একসাথে নিয়ে এটাকে আপনি একটু বিশ্লেষণ করেন, সেই বিশ্লেষণটা কিসের আলোকে করবেন? অতীতে আমেরিকা বা সিআইএ কিভাবে রেজিম চেঞ্জ করেছে, ইউনূস কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল, সে এই বাংলাদেশে এসে সে বসেছে কেন, সমস্ত ডাটাকে নিয়ে আপনি যখন বিশ্লেষণ করবেন তখন আপনাকে কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন এমনিই দেয় পরিস্থিতি বা ওই ডাটাগুলো, যে ও এখানে ইলেকশন করতে আসেনি, ওকে যেই রিজনে আনা হয়েছে সেটা তো ফুলফিল হয়নি, তাহলে ও ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা দেবে ও কেন দেবে?